দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন। একজন শিশুর জন্ম থেকে বেড়ে ওঠার সাথে তার গোটা পরিবারের হাসি আনন্দ জড়িয়ে থাকে। সেই সব শিশুদের স্বাস্থ্য নিশ্চিত করতে আমাদের আয়োজন দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন। আজকে আমরা কথা বলবো নবজাতকের বিভিন্ন ইনফেকশন নিয়ে। আর আমাদের সাথে আছেন নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার হুমায়ুন শিকদার। স্যার, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। স্যার, একজন নবজাতকের জন্মের পরপর কি কি ধরনের ইনফেকশন হতে পারে বা সংক্রমণে আক্রান্ত হতে পারে সে বিষয়ে বিস্তারিত জানতে চাই। আসলে নবজাতকের সংক্রমণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা জানি যে বাংলাদেশে নবজাতকের মৃত্যু হার প্রতি 1020 জন বর্তমানে। এই যে নবজাতকের মৃত্যু, তার প্রধান 4টা কারণের মধ্যে দ্বিতীয় কারণ হলো নবজাতকের সংক্রমণ বা ইনফেকশন। এই নবজাতকের সংক্রমণ বা ইনফেকশন আসলে কি? সেটা হলো একটা নবজাতক শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন তার শরীরের বিভিন্ন অংশ, যেমন তার ফুসফুস, তার নাভি, মস্তিষ্ক বা মস্তিষ্কের পর্দা এবং তার ব্লাড বা রক্ত, এখানে যদি কোনো জীবাণু দ্বারা সংক্রমণ হয় তখন আমরা সেটাকে নবজাতকের সংক্রমণ বা নিওনেটাল সেপসিস বলে থাকি। এর প্রধান কারণ 2 ধরনের জীবাণু, তার মধ্যে একটা হলো ভাইরাস আর একটা হলো ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া জনিত যে সংক্রমণগুলো, এগুলো সাধারণত মারাত্মক হয়ে থাকে। সাধারণত নবজাতকের ইনফেকশন যদি জন্মের 3 দিন বা 72 ঘন্টার মধ্যে হয়ে থাকে সেটাকে আমরা বলি আর্লি ইনফেকশন বা দ্রুত সংক্রমণ। আর যদি এটা 72 ঘন্টার পরে হয়ে থাকে তখন আমরা বলি লেট অনসেট নিওনেটাল সেপসিস বা বিলম্বিত সংক্রমণ। তো এই সংক্রমণ যখন হয়ে যায় তখন কিন্তু এটা নবজাতকের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে এবং এই শিশুটিকে অতি দ্রুত হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়। এদের মধ্যে অনেক শিশুর আবার নবজাতক আইসিইউ বা নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা করার প্রয়োজন হয়। একজন নবজাতক কেন খুব সহজে সংক্রমণে আক্রান্ত হয় বা কোন কোন শিশুর ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকিটা বেশি থাকে এ সম্পর্কে যদি বলতেন। একজন শিশু যখন জন্মগ্রহণ করে তার বেশ কিছু রিস্ক ফ্যাক্টর বলি আমরা, বা ঝুঁকিপূর্ণ কিছু ঘটনার কারণে কিন্তু একজন শিশু সহজেই ইনফেকশনে আক্রান্ত হয়। তার মধ্যে প্রথম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো সময়ের আগেই মায়ের জরায়ুর পানি যেটা, এটা ভেঙে যাওয়া, এবং এই ভেঙে যাওয়ার সময়কাল বা ব্যাপ্তিকাল যদি 18 ঘন্টার বেশি হয় তখন এই শিশুটার কিন্তু সংক্রমিত হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি। এরপরে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো যে বাচ্চা যখন প্রসব হয় তখন যিনি প্রসবে সহায়তা করেন তিনি যদি মায়ের যে পিভি এক্সামিনেশন বা মাসিকের রাস্তায় যেটা পরীক্ষা করা হয় বাচ্চার অবস্থা বিবেচনা করার জন্য, তখন যদি এই সঠিক নিয়মে এবং সঠিকভাবে যদি এই পরিচ্ছন্নতা বজায় না রেখে এই পরীক্ষাটা করা হয় তখন কিন্তু এই নবজাতকটি ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যায়। এরপরের কারণ হলো মায়ের যদি কোনো জ্বর বা প্রস্রাব ইনফেকশন থাকে, বিশেষ করে বাচ্চা প্রসবের পূর্ববর্তী 14 দিনের মধ্যে যদি মায়ের কোনো ইনফেকশন, সেটা জ্বর হোক, প্রস্রাব ইনফেকশন হোক, এরকম কিছু থাকে, তাহলে কিন্তু সেই নবজাতকটির ইনফেকশনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপরে যেটা হয়, বাচ্চাটা যখন প্রসব হয়ে গেল শিশুটি, নবজাতকটি, তখন যদি অপরিচ্ছন্ন কোনো ছুরি বা ব্লেড দিয়ে যদি নবজাতকের নাভিটা কাটা হয় তখন কিন্তু তার ইনফেকশন হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। অর্থাৎ গর্ভকালীন সময় থেকেই মার পরীক্ষার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যদি আমরা সচেতনতা অবলম্বন করি সেক্ষেত্রে নবজাতকের সংক্রমণের ঝুঁকিটা বা সম্ভাবনাটা অনেক ক্ষেত্রেই কমিয়ে আনা যায়। ঠিক তাই। তাহলে একজন নবজাতকের সংক্রমণ হলে কি কি লক্ষণ দেখা দিতে পারে? একজন নবজাতক শিশু যখন জীবাণু দ্বারা সংক্রমিত হয় তখন অনেকগুলো লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে। তার মধ্যে সবচেয়ে কমন সেগুলো হলো বাচ্চাটা খাওয়া দাওয়া ছেড়ে দিবে বা মায়ের বুকের দুধ সে নিতে চাবে না, বাচ্চা অনেক বেশি ঘুমাবে, আসলে বাচ্চা ক্লান্ত থাকে, তাকে সহজে ঘুম থেকে জাগানো যায় না, বাচ্চার শরীরের টেম্পারেচার বা তাপমাত্রা যেটা, এইটা সে রক্ষা করতে পারবে না। বেশিরভাগ সময় দেখা যায় বাচ্চাটা তার স্বাভাবিক তাপমাত্রা হারিয়ে ফেলে বা কমে যায়, যেটাকে আমরা বলি হাইপোথার্মিয়া। এবং খুব অল্প কিছু ক্ষেত্রে আমরা দেখি যে বাচ্চাটার টেম্পারেচার বেড়ে যায়, যেটাকে স্বাভাবিকভাবে আমরা জ্বর বলি।
যা বা হাইপারথার্মিয়া বলি সেটা হয়, বাচ্চার বমি হতে পারে, বাচ্চার পেট ফুলে যায়, বাচ্চার মাথার যে তালু এই তালুটা অনেক সময় ফুলে যায়। তো এই ধরনের লক্ষণগুলো নিয়ে সাধারণত একটা নবজাতক শিশু যে জীবাণু দ্বারা আক্রান্ত তারা কিন্তু আমাদের কাছে আসে। স্যার, শিশুরা বা নবজাতকরা স্বভাবতই একটু বেশি ঘুমায়, হ্যাঁ, সেক্ষেত্রে কত ঘন্টা বা কত ঘন্টার বেশি ঘুমালে একজন শিশু অসুস্থ বলে আমরা মনে করব? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। আসলে একটা নবজাতক শিশু সারাদিনে প্রায় 18 থেকে 20 ঘন্টা ঘুমাবে, কিন্তু যখন ইনফেকশন বা জীবাণু দ্বারা আক্রান্ত হবে এই বাচ্চাটা সহজে জাগবে না, ঘুম থেকে জাগবে না। একটা সুস্থ শিশু কিন্তু ঘুমাবে, যখন তার ক্ষুধা লাগবে তখন সে কিন্তু নিজে নিজেই জেগে যাবে, বুকের দুধ খেতে চাবে, কান্না করবে, কিন্তু ইনফেকশনে আক্রান্ত শিশু কিন্তু সেটা করবে না। তো এইভাবে আসলে বোঝা যায় যে এটা কি স্বাভাবিক আচরণ শিশুটির, নাকি জীবাণু দ্বারা সংক্রমিত হওয়ার কারণে বাচ্চাটা এই ধরনের আচরণ করছে। স্যার, নবজাতক যখন ইনফেকশনে আক্রান্ত হয় সেক্ষেত্রে কি তাদের খিঁচুনি বা কাঁপুনি হতে পারে বা শ্বাসকষ্ট এ ধরনের সমস্যা দেখা দিতে পারে কি? আমরা জানি যে ইনফেকশন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু হতে পারে বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত করে। যদি একটা ইনফেকশন হলো নবজাতকের, এই ইনফেকশনটা যদি তার ব্রেইন বা মস্তিষ্ক এবং মস্তিষ্কের যে পর্দা, যেটাকে আমরা মেনিনজেস বলি, এটাকে যদি আক্রান্ত করে তাহলে কিন্তু অন্যান্য লক্ষণের সাথে বাচ্চা খিঁচুনি নিয়ে আমাদের কাছে আসে। আবার যদি এই সংক্রমণটা তার ফুসফুসকে আক্রান্ত করে তখন কিন্তু অন্যান্য লক্ষণের সাথে শ্বাসকষ্ট নিয়ে শিশুটা আমাদের কাছে আসে। স্যার, আমাদের সমাজে প্রচলিত আছে যে জন্মের পর নবজাতকের নাভিতে বিভিন্ন রকম জিনিস দেয়া হয়, সেই থেকে শিশুর কি কোনো সংক্রমণের ঝুঁকি থাকে বা তার নাভির যত্নটা কেমন হওয়া উচিত? আমাদের সমাজে প্রচলিত যে ব্যবস্থাগুলো দেখা যায় সাধারণত, যে গ্রামাঞ্চলগুলো আছে বা রুরাল এরিয়া আছে, সেখানে কিন্তু যখন অনভিজ্ঞ দায় তারা যখন প্রসব করান তখন কিন্তু নাভিতে তারা বিভিন্ন কিছু ব্যবহার করেন। তার মধ্যে যেমন কাউডাং বা গোবর ব্যবহার করা হয়, তারপরে অনেক সময় কিছু পাউডার দেওয়া হয়, এই যে বরিক পাউডার বলে, তারপরে নেভানল পাউডার বলে, এগুলো দেওয়া হয়। তো এগুলো প্রত্যেকটা কাজে আসলে নবজাতকের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো এগুলো আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে এবং সেই জন্য কিন্তু আমাদের সর্বস্তরে একটা সচেতনতা তৈরি করার প্রয়োজন আছে। এবং নাভির যত্নের বিষয়ে যেটা এখন বর্তমানে যেটা আমাদের একটা ন্যাশনাল গাইডলাইন আছে, সেখানে বলা হয় একটা বাচ্চা যখন ডেলিভারি হবে, সেটা নর্মাল ডেলিভারি হোক বা সিজারিয়ান সেকশন হোক, তার নাভিতে কিন্তু একটা ওষুধ প্রয়োগ করতে হয়, যেটাকে আমরা বলি 7.1% ক্লোরহেক্সিডিন। এটা একটা ভায়াল বা বোতল তার নাভিতে একবারই ঢেলে দিবেন, এবং এটা যিনি ডেলিভারি করবেন বা প্রসব করাবেন তিনি কিন্তু এই কাজটা করবেন। এবং এরপরে গিয়ে কিন্তু নাভিতে আর কোনো কিছু দেয়া যাবে না, কোনো কিছু নাভিতে প্রয়োগ করা যাবে না। নাভির যত্নের বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নাভিটাকে শুকনো রাখতে হবে, যেটাকে বলা হয় ড্রাই কর্ড কেয়ার। তো শুকনো যখন রাখা হবে তখন নাভিটা ধীরে ধীরে শুকিয়ে যাবে, একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু নাভিটা পড়ে যাবে। তো এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু নাভিতে সংক্রমণের হার যেটা এটা অনেকটা কমে আসবে। তারপরেও যদি নাভিতে সংক্রমণ হয়ে যায় তাহলে এটা বোঝার উপায় কি, নাভির চারপাশের যে ত্বক আছে এটা কিন্তু লাল বর্ণ ধারণ করবে এবং সেখান থেকে নাভি থেকে কিন্তু দুর্গন্ধযুক্ত পুঁজ আসতে পারে। তো এগুলো হলো নাভিতে সংক্রমণের লক্ষণ, এবং নাভিতে সংক্রমণ কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ নাভির সংক্রমণ যদি সঠিক চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু পরবর্তীতে এই শিশুটির মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। স্যার, আপনি আর একটা কথা বলেন যে তার ফুসফুসের ইনফেকশন বা ব্রেন বা মস্তিষ্কে ইনফেকশনের কথা বললেন, এ ব্যাপারে যদি একটু বিস্তারিত বলতেন। আচ্ছা, ফুসফুসে ইনফেকশন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় বাচ্চা বা নবজাতক শিশু আমাদের কাছে যখন আসে তখন নবজাতকের ইনফেকশনের যে অন্যান্য লক্ষণগুলো থাকে তার সাথে কিন্তু শ্বাসকষ্ট থাকে। তো এই শ্বাসকষ্টের কারণ হলো নিউমোনিয়া। এটা এক ধরনের ইনফেকশন বা সংক্রমণ, এটা ফুসফুসের ইনফেকশন। এবং এরকম যদি হয় তাহলে তো অবশ্যই শিশুটিকে হাসপাতালে ভর্তির প্রয়োজন হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুসারে তার পরিপূর্ণ চিকিৎসা নিতে হবে। আরেকটা বিষয় হলো যে বাচ্চাটা বা নবজাতক শিশু অনেক সময় ইনফেকশনের যে অন্যান্য লক্ষণ, সেই লক্ষণগুলোর সাথে কিন্তু খিঁচুনি নিয়ে আমাদের কাছে আসতে পারে। তো যখন খিঁচুনি নিয়ে আসে তখন আমাদের সন্দেহ থাকে সেটা হলো বাচ্চার মস্তিষ্ক বা মস্তিষ্কের পর্দার ইনফেকশন। এই ইনফেকশনটা কিন্তু খুবই ভয়ঙ্কর রকমের একটা ইনফেকশন এবং এটাকে খুবই গুরুত্বের সাথে নিতে হবে।
এবং এই ধরনের লক্ষণ দেখা গেলে অতি দ্রুততম সময়ে শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে নিতে হবে এবং বাচ্চাটাকে ভর্তির প্রয়োজন হবে, এবং ভর্তির প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ অনুসারে তার পরিপূর্ণ চিকিৎসা গ্রহণ করতে হবে। স্যার, আপনি অনেক সুন্দর করে ইনফেকশন জনিত লক্ষণগুলো বললেন। এই চিকিৎসা ব্যবস্থাটা কীরকম হয়? নবজাতকের ইনফেকশনের লক্ষণগুলো দেখা মাত্র কিন্তু প্রথম কাজ হলো এই নবজাতকটিকে হাসপাতাল বা নবজাতক আইসিইউ সেখানে ভর্তির প্রয়োজন হবে। তো এই ভর্তির সুবিধাটা আছে বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বেশিরভাগ জেলা হাসপাতালে কিন্তু স্ক্যানও আছে, সেখানে বাচ্চাটা ভর্তি হবে। ভর্তি হওয়ার পরে লক্ষণ বিবেচনার পর রোগ নির্ণয়টাকে নিশ্চিত করার জন্য কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হবে। তো লক্ষণের পাশাপাশি এই পরীক্ষাগুলো কিন্তু আমাদেরকে তার রোগটা নিশ্চিত করতে সাহায্য করবে এবং কোন ধরনের জীবাণু দ্বারা শিশুটি আক্রান্ত হলো সেটা কিন্তু এই পরীক্ষার মাধ্যমে জানা যায়। এরপরে আসি তার সুনির্দিষ্ট চিকিৎসা। সুনির্দিষ্ট চিকিৎসা যদি হয়, আমাদের সুনির্দিষ্ট কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে, সেই অনুসারে আমরা তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। একটা লম্বা সময় তাকে হাসপাতালে থাকতে হয়, এই সময়টা কিন্তু অনেক সময় আমাদের অভিভাবকরা দিতে চান না। তাহলে এই জন্য তাদের কাউন্সেলিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিপূর্ণ চিকিৎসাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি এটা পরিপূর্ণ চিকিৎসা না দেওয়া যায় তাহলে কিন্তু জটিলতা তৈরি হওয়ার শঙ্কা থেকেই যাবে। তো এইভাবে সাধারণত আমরা জীবাণু দ্বারা সংক্রমিত শিশুকে হাসপাতালে ভর্তি রেখে তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে থাকি। কোনো শিশু যদি সময় মতো তার চিকিৎসা না পায়, সেক্ষেত্রে সেই নবজাতকদের কি ধরনের জীবন ঝুঁকি দেখা দিতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি চিকিৎসা না পায় অথবা চিকিৎসা দিতে দেরি হয়, প্রথমত তার মৃত্যু ঝুঁকি কিন্তু নবজাতক শিশুটির অনেক বেড়ে যাবে। আর তার অন্যান্য যে অর্গানগুলো আছে আমাদের শরীরের বা অঙ্গগুলো, ভাইটাল অর্গান যেগুলো, যেমন হার্ট, তারপরে কিডনি, তাই না, এগুলো কিন্তু আক্রান্ত হতে পারে। নবজাতক শিশুটির হার্ট ফেইলুর হতে পারে এবং হার্ট ফেইলুর হলে সেখান থেকে কিন্তু শক ডেভেলপ করতে পারে এবং এই শক হলে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি অনেক বেড়ে যাবে এবং তার মৃত্যুর আশঙ্কা কিন্তু অনেক বেড়ে যাবে। কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে তার কিন্তু কিডনি ফেইলুর, যেটাকে আমরা বলি অ্যাকিউট কিডনি ইনজুরি, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। শরীরের যে বিভিন্ন জয়েন্টস এগুলো কিন্তু আক্রান্ত হতে পারে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি অস্টিওমাইলাইটিস, সেটা হতে পারে। সেখান থেকে কিন্তু তার অনেক বেশি ক্ষতি হতে পারে। তারপর তার লিভার আক্রান্ত হতে পারে, তার মস্তিষ্ক আক্রান্ত হতে পারে। তো এই জন্য নবজাতকের ইনফেকশন এটা দ্রুততম সময়ের মধ্যে তার চিকিৎসা শুরু করা এবং পরিপূর্ণ চিকিৎসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা যদি না করা যায় তাহলে কিন্তু এই স্বাস্থ্য ঝুঁকিগুলো বেড়ে যাবে অনেক। স্যার, সেক্ষেত্রে একজন শিশুর ইনফেকশন থেকে রক্ষার জন্য বা প্রতিরোধের জন্য বাবা মা বা আমাদের সবার কি করা উচিত? প্রথমত যে বিষয়টা, সেটা আমরা সবসময় বলে থাকি যে কোনো প্রসব এটা একটা হাসপাতালে হবে। কারণ যখন এটা আমরা হোম ডেলিভারি বা বাড়িতে করতে যাই, তখন কিন্তু এই যে পরিচ্ছন্ন পদ্ধতিতে যে প্রসব করানো এটা কিন্তু অনেক সময় করা যায় না, কঠিন হয়ে যায়, এবং এই কারণে কিন্তু নবজাতকটি মারাত্মক ইনফেকশনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তারপরেও যদি বাড়িতে হয়ে যায়, এটা আমাদের সমাজের আসলে বাস্তবতা, এখনও প্রায় 70% বেশি প্রসব কিন্তু বাড়িতে হয়ে থাকে। সেই ক্ষেত্রে চেষ্টা করতে হবে একজন প্রশিক্ষিত দায় দ্বারা এই প্রসবটা করানো, এবং সেই ক্ষেত্রে প্রশিক্ষিত দায় যিনি প্রসবে সহায়তা করবেন তাকে অবশ্যই তার যে পার্সোনাল হাইজিন বা ব্যক্তিগত পরিচ্ছন্নতা এটা রক্ষা করতে হবে। তার পিভি এক্সামিনেশন বা মাসিকের রাস্তায় যে পরীক্ষাটা করা হয় বাচ্চার অবস্থা বিবেচনা করার জন্য, সেটা যেন সঠিক নিয়মে স্টেরাইল গ্লাভস যেটা আমরা বলি ব্যবহার করে এটা যেন করা হয়, সেটা করতে হবে। তারপর প্রসব হয়ে যাওয়ার পরে তার যে নাভি কাটা, এটা অবশ্যই একটা জীবাণুমুক্ত ব্লেড দিয়ে এটা কাটতে হবে এবং জীবাণুমুক্ত সুতা দিয়ে কিন্তু এটা বাঁধতে হবে। এরপরে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো বাচ্চাকে অবশ্যই, নবজাতক শিশুটিকে অবশ্যই শুধুমাত্র মায়ের বুকের দুধ দিতে হবে, যেটাকে আমরা বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হলো বাচ্চাটা নবজাতক প্রসব হয়ে যাওয়ার পরে বাচ্চাটাকে যে আমরা পরিচর্যা করব, নবজাতকটিকে যারা করব, মা এবং অন্যান্য সাহায্যকারী যারা, তারা কিন্তু তাদের যে পার্সোনাল হাইজিন এটা অবশ্যই সবসময় রক্ষা করে চলবে। বিশেষ করে হাত ধোয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশিরভাগ জীবাণু সংক্রমণ কিন্তু হাতের সংস্পর্শে হয়ে থাকে। এবং আরেকটা বিষয় সেটা হলো যে খুব বেশি জনসমাগম হয় বা অনেক সময় হাসপাতালে থাকলে দেখা যায় অনেক লোকজন বাচ্চাটাকে বা শিশুটিকে দেখতে আসে, এগুলো কিন্তু আমাদেরকে পরিহার করতে হবে।
কারণ এগুলো থেকেই কিন্তু আমাদের জীবাণুতে সংক্রমিত হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তো এই বিষয়গুলো যদি সঠিকভাবে মেনে চলা যায় এবং আমাদের আরও বেশি অভিভাবকদেরকে আরও বেশি সচেতন করা যায়, তাহলে কিন্তু আমরা নবজাতক শিশুটিকে এই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বা তথা নবজাতকের যে সংক্রমণ সেখান থেকে রক্ষা করতে পারি। স্যার, তাহলে একজন নবজাতককে ইনফেকশন থেকে বাঁচানোর জন্য বা ইনফেকশন প্রতিরোধে গর্ভকালীন অবস্থায় মায়েদের পরিচর্যাটা কেমন হওয়া উচিত? নবজাতকের সংক্রমণ এড়াতে গেলে আসলে মা যখন গর্ভধারণ করবে এরপর থেকেই কিন্তু এই বিষয়ে আমাদেরকে বিশেষ সচেতন থাকতে হবে। তার মধ্যে আমাদের মাকে সচেতন করতে হবে তিনি যেন তার পার্সোনাল হাইজিন সেটা সবসময় রক্ষা করে চলেন, এবং মায়ের পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মা যদি সঠিক পুষ্টি না পান তাহলে কিন্তু তার গর্ভস্থ যে শিশু তার কিন্তু সঠিক বিকাশ এবং সঠিক যে তার ওজন বৃদ্ধি সেটা কিন্তু হবে না। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো মা সবসময় কিন্তু তার অসুস্থ ব্যক্তির সংস্পর্শ বা সংক্রামক ব্যাধি আছে এইরকম ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকবেন। এই বিষয়ে মাকে সচেতন রাখতে হবে। আমরা জানি যে মায়ের কিছু ইনফেকশন, যেটাকে আমরা টর্চ ইনফেকশন বলি, যেমন সাইটোমেগালো ভাইরাস বা রুবেলা ভাইরাস, তাই না? এই ইনফেকশনগুলো থেকে কিন্তু নবজাতকের ইনফেকশন হতে পারে, যেটাকে আমরা কনজেনিটাল ইনফেকশন বা টর্চ ইনফেকশন বলি। তো এই বিষয়গুলোর জন্য কিন্তু মাকে সচেতন থাকতে হবে, এবং কোনো রকম অসুবিধা বা মায়ের যদি কোনো জ্বর হয় বা অন্যান্য ইনফেকশনজনিত কোনো সমস্যা হয় তখন কিন্তু তিনি দ্রুত তার যে প্রসূতি বিশেষজ্ঞ আছেন যার তত্ত্বাবধানে সে থাকেন তাকে এই জিনিসগুলো অবহিত করবেন। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো একদম শেষের দিকে যখন প্রসবের পূর্বের সময়, তখন কিন্তু অনেক সময় যেটা আমরা বলি যে মায়ের পানি ভেঙে যাওয়া, এটা যদি সময়ের আগে ভেঙে যায় তাহলে কিন্তু নবজাতকের ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সময়ের আগে যদি এই জরায়ুর পানি ভেঙে যায় তখন কিন্তু মাকে দ্রুত তার বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, এবং এই ব্যবস্থাগুলো যদি সঠিকভাবে নেওয়া হয় তাহলে কিন্তু নবজাতকের ইনফেকশনের ঝুঁকি এটা অনেকাংশেই কমিয়ে নিয়ে আসা সম্ভব। স্যার, আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানলাম। এগুলো যদি আমরা মনে রাখি আমরা অনেক দিক দিয়ে আমাদের নবজাতককে বিভিন্ন ইনফেকশন থেকে মুক্ত রাখতে পারবো। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বললাম নবজাতকের বিভিন্ন ইনফেকশন নিয়ে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও আসবো নতুন একটি বিষয় নিয়ে, নতুন একজন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের শিশুদের যত্নে রাখবেন। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।